এই মুহূর্তে আমরা এসেছি এক সময়ের পশ্চিমবঙ্গ কাঁপানো ডন, তাকে ডন বলে অভিহিত করি আমি, হেমেন মণ্ডলের কাছে। হেমেন মণ্ডল কুখ্যাত বা বিখ্যাত যাই হোক, তার কাছে আমরা আজকে তার জীবনের বিস্তারিত কাহিনী জেনে নেব। হেমেনদা, প্রথমেই স্বাগত আমাদের জেএসএস নিউজে। নমস্কার। যে প্রথম কথাটা বলবো সেটা হচ্ছে, ভোট তো এসে গেল, ভোটে গুন্ডামি তো একটা বিরাট বড় ঘটনা, এবারও কি তাই হবে? আমি আমার চিন্তাধারায় এই হলো, মোদি যেটা চাইছে সেইটাই হবে, সেটা মমতাও জানে কি কি চাইছে। হ্যাঁ, আমার মনে হয় এটা আলাদা করে যারা বলে, আমার মনে হয় ভুল বলে। কারণ মোদি আর মমতা কোনো আলাদা। আপনি সেটিং এর তত্ত্বে বিশ্বাসী? আমি সেদিকে সত্য, মানে এটা 14 সাল থেকেই দেখতে পাবেন। 14 সাল থেকে দেখতে পেলেই পার্লামেন্টে, তাহলেই বুঝতে পারলাম সেটিংটা কি আছে। অর্থাৎ সেটিং একটা হয়েছে, যেটা হেমেনদা বলছেন। হেমেন্দার বক্তব্য অনুযায়ী আমি হেমেন্দার কাছে পুরোনো দিনের কাছে চলে যাব। ভোট আগেকার দিনে থেকে আজকের দিনে কতটা তফাৎ হয়েছে? এখন হয় কি, আমি লাস্টে সিপিএম এর একটা বিধানসভার ভোটই দেখেছিলাম, আমি এফডি ব্লকে। হ্যাঁ, এদের তখন সেন্ট্রাল ফোর্স ডিউটি করছে, এবং আমাদের কি ওদের অমিতাভ নন্দী ঢুকেছে, সেন্ট্রাল ফোর্স বারণ করছে। আপনার পোস্ট মানে কি স্ট্যাটাস জিজ্ঞেস করলাম, করে বললো ভাগিয়ে। এও একটু মানে ওর পার্টির রেজিগনেশন দিচ্ছে, ওগুলো শোনে না দেখলাম। হ্যাঁ, বলে ভাগেগা না দেগা, মানে দেগা মানে ঘাড়ে ধাক্কা মারবে, তারপরে ওটা 4 পা পড়ে গিয়ে আপনি পড়ে যাবেন। এটাই হচ্ছে ওদের পলিসি। এবং শুধু তাই না, কিছুদিন আগে একটা সিপিএম করে, মানে এখনো সিপিএম এর সঙ্গে তাদের যোগাযোগ আছে। ও তো ইলেকশনের সময় না আমাদের ডাইরেকশন দিত যে সেন্ট্রাল ফোর্স থাকলে ওটাকে একটু অ্যাভয়েড করে চলবে তোমরা। মানে আমি দেখলাম যে তাহলে এগুলো তো ঠিক ওই পলিসিতে চলে। সেন্ট্রাল ফোর্সকে যদি মানে মানে ইচ্ছা, মানে ওর ওর কথা মতো চলতে হয়, তাহলে ওই বুটের দ্বারে 7টার সময় যদি দেখা গেল সল্টলেকে, যদি একটা দেখা গেল এইতে মারলো, আর একটা দেখা গেল নিউ টাউনে মারলো, কোনো নেতা তো দালালি করতে গেছে বুথের সামনে, হ্যাঁ, নেতাদের তো অ্যালাউ নেই ওইখানে। হ্যাঁ, বারণ করবে, শুনবে না। এটার একটা উদাহরণ আমি জানি, আমাদের একজন ছেলে উপস্থিত ছিল এতে, হাওড়ার একটা ইলেকশনে। হ্যাঁ, আমাদের প্রসূন ব্যানার্জি, ওই ওর ছেলেরা সামনে ঢুকছে, তখন সেন্ট্রাল ফোর্স বারণ করেছে, বলছে যে आप लोग क्या है, কোন হয়, বললে তোম লোক বাবা হয়। এইটা বলার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স আর কিছু করলো না, ওই ছেলেগুলোকে মারলো, এবং পশুনকে এমন মার মেরেছিল ডান্ডা দিয়ে, পশুনই জানে। আর বাদ বাকি যারা যারা খায়নি না, তারা ওই শুনে শুনে জানবে। ওরা যেভাবে মারে, হ্যাঁ, কোনো কথাই শোনে না, ডান্ডা দিয়েই যা মারে। হ্যাঁ, পুলিশের ডান্ডার থেকে অনেক বেশি শক্ত এবং জোরে মারে। তা এবারে সেন্ট্রাল ফোর্স থাকছে, এবং সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করবে কতখানি, অনেকে বলে বিক্রি হয়ে যায়, আমার মনে হয় সেইভাবে হয় না। সেন্ট্রাল ফোর্স একটা করে বাঙালি, মধ্যিখানে একটা করে বাঙালি ফোর্স থাকলে ভালো হয়। কেননা গাইডটা এরা তো অনেক সময় ভাষায় গন্ডগোল হয়, বুঝতে পারবেন। সেন্ট্রাল ফোর্স যদি ঠিক মতো দেয়, সে যেই থাকুক। হ্যাঁ, আমার মনে হয় সিপিএম এর আমলেও দেখেছি আমি, লাস্ট ওই অমিতাভ নন্দীকে দেখেছি, সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভ হয়ে গেছে, কেউ কাজ করতে পারেনি। আপনি যখন ফুল ফর্মে ছিলেন, মানে আপনি যখন হেমেন মন্ডল বলে পরিচিত ছিলেন, সেই সময় তো ভোট হয়েছে প্রচুর। সেই সময় ভোটে আপনারা কিরকম ধরনের অ্যাক্টিভ ভূমিকা নিতেন? আমি 75 সালে অরিয়াল, আমি মারপিট করতে আরম্ভ করেছি 67 থেকে। তারপরে বিভিন্ন রকম হতে হতে জেল খাটা, তারপরে পুলিশ মার্ডার হয়ে গিয়ে আমার একদম উল্টো পাল্টা হয়ে গেল। 69-এর 2রা ডিসেম্বর শ্যামবাজার 5 মাথার মোড়ে পুলিশ একটা মার্ডার হয়ে গেল, নন পলিটিক্যাল ব্যাপার। তারপরে কলকাতায় ওই ঘটনাটাই হচ্ছে প্রথম পুলিশ মার্ডার। তারপরে তো বিভিন্ন নকশালদা এসে অনেক পুলিশ মার্ডার হয়েছে তারপরে। হ্যাঁ, এবং নকশালদা আমাকে ভালোবাসতো। আবার আমি কিন্তু কোনোদিন নকশাল আন্দোলনে বা কোনো এতে কিন্তু আমি জেলে যখন আমি ওদের সঙ্গে দেখা হতো, আমি ওদের সঙ্গে জানতাম যে কি জিনিসটা কি, এই যে এতদিন দিয়ে বছর দুয়েক পাগলের মতো ছেলেরা লড়াই করলো, কি এই জিনিসটা কি, এই জানতাম আমি ওদের থেকে খুব। তারপরে যারা চারু মজুমদার গ্রুপই বলবো ওদের, হ্যাঁ, তারা তখনও লড়াই করে যাচ্ছে, জেলেও পর্যন্ত লড়াই করে গেছে। ধান্দাবাজ নকশাল, তারপরে সিপিএম জেলে খাওয়া দাওয়া নিয়ে বিপ্লব করতো। আমরা বলতাম যে হ্যাঁ, খাওয়ার বিপ্লব করতে এসছে এখানে, ভালো ভালো খাবে। আর সেই খাওয়ার যদি ডায়েট চার্ট বলি, তাহলে আপনি তো জেলই ভালো ছিল ওদের। হ্যাঁ, জেলই ওদের ভালো ছিল। হ্যাঁ, মানে হয় কি,
আমরা ওদের কথার সঙ্গেই আমি গলা মেলাই, ওরা বলে প্রতি বিপ্লবী। আমি বলি, হ্যাঁ ওরা প্রতি বিপ্লবী বলা বলা উচিত সাধারণ লোককে, কেননা দুটো শ্রেণী আমি বুঝেছি সেই সময় নকশালদের, বিপ্লবী প্রতি বিপ্লবী। আর ওরা একটা কথা বলতো যে না, বিপ্লব কিছু দিনের জন্য করা যায়, কিছু বছরের জন্য করা যায়, যে সারা জীবন বিপ্লবী থাকবে সেই হচ্ছে আসল বিপ্লবী। পরবর্তীকালে আমি তাদের বিভিন্নভাবে জেলে লড়াই করতেও দেখেছি, এই জেলে, দমদম জেলে, হ্যাঁ প্রেসিডেন্সি জেলে এবং দমদম জেলে আমি বিভিন্নভাবে ওই নকশাল গ্রুপ, আবার পরবর্তীকালে ওরা আস্তে আস্তে হ্যাঁ পাল্টি খেয়ে গেছে, গিয়ে গিয়ে সিপিএমের হাত দিয়ে চাকরি নিয়েছে, মানে জেল স্কেপিং করেছে সেই সেই রকম ছেলে, হ্যাঁ আস্তে আস্তে পাল্টি খেয়ে গেছে। আচ্ছা, কেউ কেউ বলে আপনি নাকি শত ঘোষের লোক ছিলেন, এবং শত ঘোষ মানে না না, পূর্ণকান্তি আমি ঘোষের। আমি ভুল করি, আমি আমাকে আমাকে রুনুদা ভালোবাসতে আরম্ভ করলো। রুনু গুহনী, রুনু গুহনী, বিখ্যাত অফিসার, পুলিশ হ্যাঁ, অফিসার। আমাকে স্টাডি করেছে, কেননা আমাকে তো আর আমার তো ভালোবাসার কিছু নেই, কিন্তু ও ভেবেছে যে হেমেন যা কিছু করুক, এমনি ডিসিরাও বলতো হেমেন ছিনতাই ডাকাতি, হ্যাঁ মেয়েঘটিত নোংরামি এইসব কিচ্ছু করে না। ওটাও ও দেখছো দিয়ে আমাকে একদিন, আমাকে যখন অ্যারেস্ট করলো রুনুগুনি কি 72 সালে দমদমে, হ্যাঁ আমাদের এতে গোড়াবাজারের কাছে অ্যারেস্ট করলো, আমাকে নিয়ে গিয়ে যে মারলো না, আমি মনে হচ্ছে যে এর থেকে মরে যাওয়া ভালো। হ্যাঁ সিপিএম এই নকশালরা যে এখন মার খেয়েছে, আমাকেও ঠিক সেই রকম 11 দিন বেড়েছিল আমাকে। আমি 1 মাস জেলে দাঁড়াতে পারতাম না, তখন আমার 22 বছর বয়স, সেই বয়সেও আমি দাঁড়াতে পারতাম না। আমাকে গরম জলে মালিশ সেবা করতো, তখন অনেক রকম সিস্টেম ছিল, আমাকে ভালোবাসতো, আবার জেলেও লোক ছিল, সেবা নিয়ে আস্তে আস্তে সুস্থ হয়েছিলাম। আমি প্রায় 2.5 মাস জেলে, এই কোর্টে যেতাম না আমি। আমাকে একদিন আমার দাদা লালবাজারে গেছে, দাদাকে বলেছি হেমেন আসে না কেন কোর্টে, বলে আপনি মারবেন বলে কোর্টে আসে না। তারপরে বললাম ওকে আসতে বল, আমি আমি কথা দিচ্ছি ওর গায়ে কোনোদিন হাত দেবো না। তো আমি গেছি, আমাকে রুনুদা বলছে তুই 2.5 মাসে দিন না আরো কদিন আসতিস না, আমি বলি 5-6। বলে কি কিভাবে করতিস, আমি হ্যাঁ সব বলবো আপনাকে, কিন্তু কিছুদিন যাক তারপরে বলবো, কারণ আমার কি পলিসিতে আমি 6 মাস আরো বলছি, সেটা রুনুদাকে আমি তখন বলতে চাইনি। আমি জানি এ হচ্ছে প্রচুর চালাগুলো, এ সেইগুলো কভার করে দেবে, আমার ক্ষেত্রে না কভার করে। আচ্ছা, কেউ কেউ বলে থাকে যে আপনি নাকি রুনু গুহনীর ইনফরমার ছিলেন। শুনুন না, এইটাই তো ইনফরমারে প্রেসিডেন্সিয়াল স্কেপ হলো, কংগ্রেস করছি আমি, কংগ্রেসের ফুটবল আমি, একবার শতদা ধরাচ্ছে, একবার সুব্রত মুখার্জি, অজিত পাইয়া ধরাচ্ছে। আমি 2 মাস 2.5 মাস করে প্রায় 3 বার খেপ খেটে নিয়েছি। 75 সালের ওই এপ্রিল এই মে থেকে, হ্যাঁ এর ভেতরেই আমি 76 সালের স্কেপিং হলো, সেই তার ভেতরেই আমি পিংপং বলের মতো এ ধরাচ্ছে এ ছাড়াচ্ছে, এইভাবে করছি। সেই একখানা আজকে জেল স্কেপিং হবে, মাসটা ঠিক আমার নেই, ভুলে গেছি। আমি কালকে বিকেল 3:15, তখন খেয়ে দিয়ে আমরা শুয়েছি, জেল ভেঙে নকশালটা বেরিয়ে গেছিল। হ্যাঁ, নকশালরা বেরোবে, মানে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি বোমের আওয়াজ ছিল। আমি জানলা দিয়ে, আমি যেই ওয়ার্ডটায় থাকতাম দোতলায়, জানলা দিয়ে দেখলাম সেন্টার এই সেলের ওখান দিয়ে, যেখানে পার্থ থাকতো, পার্থ বালু ফালু থাকতো, ওইখান দিয়ে সব বেরোচ্ছে লাইন দিয়ে, আর ওদিক দিয়ে বিভিন্ন সাইড থেকে সব গেটের দিকে বেরোচ্ছে। আমি তখন লুঙ্গি পরেছিলাম, লুঙ্গিটা গুটিয়ে নিয়েই দৌড়চ্ছি, এবং তার ভেতরে আমি জানি না যে আমার সঙ্গের ছেলেরাও তাদের নকশালরা মাথা খেয়েছিল। তারা আমাকে বলছে হেমেন্দা তুমি এই যেও না, আমি চল, মানে আমি নিজেই যাব। আমি যখন দেখছি আমি নিজে দৌড়চ্ছি, তখন ওরা আমার সঙ্গে আসতে বাধ্য হলো, এবং আমি একখানা জেল গেটের ঠিক অপোজিট একটা সুভাষ বোসের স্ট্যাচু আছে, অল্প ডিস্টেন্সে, 30 ফুট ডিস্টেন্সে, আমি ওইখানটায় দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে গিয়ে তখন ওরা তখন জেল গেটে তালা একটা ভেঙেছে, আর ভেতরটা ভাঙতে পারিনি। জেলের একটা সিপাহীকে ককটেল মেরেছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে। এবার আমাকে বলছে হেমেন্দা তুমি এগোবে না, কিন্তু বোম মেরে দেবো। আমরা দিনের বেলায় বোম মারলে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা বোম কাটাতে জানি, একটা ডিস্টেন্স পেয়ে গেলে আমরা বোম কাটাতে পারবো, কোনো অসুবিধা না। মানে আমি ওকে জেলার ওপর থেকে দেখছি, বারান্দা থেকে, যে সিপাহী পালিয়ে গেছে, সব সব পালিয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছি। সেইটাই তারপরে একটা ঘটনা হয়েছে ভেতরে, সেটা আর আমি তখনকার মতো জানতে পারিনি। রুনুদার কাছে গিয়ে রুনুদা আমাকে সমস্ত ঘটনাটা বললো, এই ব্যাপারে এই হয়েছে, হ্যাঁ তুই তো ওইটুকুনি জেনেছিস। হ্যাঁ, তখন জেলার তার 8 ঘন্টার ভেতরে পুরো লালবাজার এসবি ভর্তি জেলের ভেতরে।
তখন জেলার সুপার সব আমার বলছে, আমার ফোর্স যদি হেভেনকে একটু সাপোর্ট করতো তাহলে হেভেন ধরতে পারতো বাইরে গিয়ে, সেটা ফোর্স পালিয়ে গেছে। তখন আমাকে বলছে হেভেন তুই তো সবাইকে চিনিস, ডিসিরা বলছে, আমি বললাম, হ্যাঁ সবাইকে চিনি। বলে ততদিন অবধি আমি ফিংবং বলছিলাম। আমাকে বললো জেল থেকে বেরোলে কি হবে, আমি বললাম, বেরোই তারপরে ভাববো কি করবো। আমাকে 7 দিনের ভেতর আমি আর পিং-পং বল হলাম না, আমাকে ছেড়ে দিই। রাইট। এবার সঙ্গে সঙ্গে 2 দিনের ভেতর খবর পেলাম যে নাগেরবাজার গোরক্ষবাসী রোডে, হ্যাঁ, 2জন ছেলে আছে, একটা প্রেসিডেন্সিয়াল স্কেপিং এর আসামি, একটা শিয়ালদা কোর্ট স্কেপিং এর আমি আসামি। জানি, শুনেছি। দুজনের খবর পেলাম। আমি রুনুদাকে সকালবেলা ফোন করে বললাম, রুনুদা বিকেলবেলায় এই 2জনের নাম আছে, গোরক্ষবাসী রোডে পাওয়া যাবে। আমাকে বললো ফোর্স কখন পাঠাবো বল। আমি বললাম ফোর্স পাঠাতে হবে না, আমি নিয়ে আসবো। বললো ঠিক আছে। এবার রুনুদা ওটা মাথা থেকে বেরিয়ে গেছে। আমি বিকেলবেলা গিয়ে আমরা 4-5 জন গিয়ে ওখান থেকে 2জনকে তুলে যখন নাগেরবাজার থেকে আমি নিয়ে আসছি, ওদের একটা মুখে একটা কথাই শুনলাম, হেমেন্দা তুমি গুলি করে মেরে দাও, হ্যাঁ রুনুদার কাছে নিয়ে যান। আমি বললাম না রে, আমি কংগ্রেস করছি, আমি রুনুদার কাছেই নিয়ে যাবো তোদের। এবার রুনুদার মাথা থেকে আমি লালবাজারে তখন গাড়ি ঢুকে আমি যেত, কোনো জিজ্ঞেস করার ব্যাপার ছিল না। ঢুকিয়ে নিয়ে পার্কিং করে ওদের নামিয়েছি। রুনুদা বারান্দায় দাঁড়িয়ে ছিল, আমাকে দেখেই রুনুদার মাথায় এসে গেছে তো বিকেলবেলা সকালবেলা বলেছিল বিকেলবেলা নিয়ে আসবো। হ্যাঁ, এ নিয়ে তখন আমি ওপরে উঠলাম, তখন রুনুদা অন্য অফিসারদের বলছে দেখ হেমেনকে বললাম ফোর্স পাঠাবো, বললো পাঠাতে হবে না। এই আমি ভুলে গেছিলাম, হেমেন নিয়ে এসে আমাকে দিচ্ছে এই ইনফরমার। আর এটা রুনুদা সবার সামনে বললো, দেখ আমাদের ইনফরমাররা কীভাবে আমাদের ফোর্স আমাদের নেয়, বোরখা পরে, তবে রাত্রিবেলায়, হ্যাঁ, আইডেন্টি করে, কিন্তু আমরাই অ্যাকশনটা করি, কিন্তু ও বললো আমার লাগবে না, আমি নিয়ে আসবো। এইটা রুনুদার খুব পছন্দ হয়েছে যে হেমেন তো একদম ডাইরেক্ট বললো, আর নিজের মতো নিয়েই চলে এলো। ইনফরমার আর এইটার তফাৎ আছে। আমি রিসেন্ট একটা 9ই আগস্ট, এই 9ই জানুয়ারি, এই এতে আমাদের কফি হাউসে একটা প্রোগ্রাম হয়, মান্নাদের রক্তদান প্রোগ্রাম। হ্যাঁ, স্বাধীন মল্লিক আছে ওখানে, স্বাধীন মল্লিক, স্বাধীন মল্লিককে। স্বাধীন মল্লিক আমাকে প্রত্যেক বছর বলে এসো না একদিন, আমি যাইনি, এবারে গিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, তারপরে স্বাধীন মল্লিক সেই সময় খেতে গেছি, আমাকে ওরা উপরে উঠিয়ে, আমি ভাবছি এখানে ভাষণ দেবো কী করে। আমি মান্নাদের সম্বন্ধে একটু আধটু জানি আমি, কেন মান্নাদের আমি যেখানে আড্ডা মারতাম আমাদের স্কুলের বন্ধুদের সঙ্গে, তার সামনেই মান্নাদের বাড়ি ছিল। আমি ভাবছি এখানে এসে আমি কি বলবো, এরা মনে হচ্ছে যে আমাকে দিয়ে বলাবে কিছু। হ্যাঁ, উত্তরিয়ে দিয়ে এইবার আমি দেখছি না একদম অ্যানাউন্স করে দিল আমাকে বলতে। আমি তো আমার মান্নাদের সম্বন্ধে কোনো মানে একটু আধটু ছাড়া কিচ্ছু জানার নেই। হ্যাঁ, ওর বাড়ির ব্যাপার আমি বলতে পারতাম একটা, হ্যাঁ, তাছাড়া আমি কিছু জানি না। আমি তখন দেখলাম যে যা হয় হবে, আমি আমার আমার হিস্ট্রিটা বলতে আরম্ভ করলাম। এবার সবাই একটু অপ্রস্তুত হয়ে গেছে যে এই একদম নিজের, আমি তখন আমার লাইফ থেকে বলতে আরম্ভ করলাম পাট করে, যে পুলিশ মার্ডার করেছি কলকাতায়, প্রথম পুলিশ মার্ডার আমার নকশালের আগে, প্রথম পুলিশ মার্ডারটা আপনারই ছিল আমার মনে আছে। এবার তারপরে এগুলো ইতিহাস কেউ জানে না। আমি বললাম তারপরে আমি ধরা পড়েছি 3 বছর পর, রুনমুনিকে ধরেছে, প্রচণ্ড মার মেরেছিল। হ্যাঁ, তারপরে আমার লাইফার সাজা হয়, লাইফার সাজা থেকে বেরিয়ে আসি, বেরিয়ে কংগ্রেসের আমার দুর্ভাগ্য, কংগ্রেস করেছি, কংগ্রেস করে আমাকে জেল স্কেপিং হলো। সেই সময় আমি 2জন জেল স্কেপিং আসামিকে ধরে নিয়ে রুনুদার কাছে দিয়েছি। দিয়ে আমি দেখলাম যে নেতাদের কেন ফোন করা, আমি যদি সুব্রতদাকে ফোন করতে হয় বা সোমেনদাকে ফোন করতে হয় বা সন্তদাকে দিয়ে ফোন করতে হয়, আমি জানি আমার রুনুদা আছে, আমাকে কাউকে ফোন করার দরকার নেই। হ্যাঁ, আমি দেখলাম এই হচ্ছে আসল জায়গায় পড়ে গেছি, যে না আবার আমাকে মারবে বা আমাদের ছেলেদের মারবে, হ্যাঁ, কাউকে মারবে না। হ্যাঁ, এবার আমার সঙ্গে সম্পর্ক তৈরি হলো, এবং সম্পর্কটা মানে আমি বলবো কি, আমার কাকা বাবা থাকলে ওই রকম সম্পর্ক পুলিশের সঙ্গে হয় না। রুনুদাও বলতো যে পুলিশকে বিশ্বাস করি না। আমি রুনুদা আপনাকে ছাড়া আমি কাউকে বিশ্বাসই করি না। একটা ঘটনা, একদিন আমাকে হঠাৎ দেখা পার্কস্ট্রিটে রোববার, আমাকে বলতে চল গাড়িতে করে, আমাকে গাড়িতে করে নিয়ে ওই অশোক সেনের বাড়িতে নিয়ে যাবে, গাড়ি থেকে নেবে, লিফটে উঠেছি, আমাকে বলে পরিচয় আছে তোর সঙ্গে, অশোক সেন আমার চেনে। রুনুদা লিফটে 4জন সব ভালো ভালো উকিল সব উঠছে,
আমি বললাম, রুনুদা আপনার সঙ্গে পরিচয় থাকলে আর কারোর সঙ্গে পরিচয় করার দরকার আছে? রুনুদা তো তাই। থমকে গেছে। রুনুদা ভাবছে একদম ওপেন বলছে। আচ্ছা, আমরা একটা শুনেছি, শোনা কথা, যে কলকাতায় AK-47 এর নাকি আপনি প্রথম নিয়ে এসেছিলেন। না না দেখুন, আমার হাতে গ্যারেট ছিল, হ্যাঁ, মানে মিলিটারি গ্যারেট। হুম হুম মিলিটারি গ্যারেট ছিল, স্টেন গান ছিল এবং রাইফেল ছিল, ডিনোমাইট ছিল। হুম হুম। এই ডিনামাইট সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ। ডিনোমাইট ছিল। আমি ডিনোমাইট আমি নিয়ে এসেছিলাম এখানে কলকাতায়। কি ডিনোমাইট মাছ ধরার কাজে ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ। মানে অন্য পুকুরে মাছ ধরা যায় ভালোভাবে। হুম হ্যাঁ, আমি ঝাড়খণ্ডে দেখেছি পুকুরে মাছ ধরা যায়। আমাদের কলকাতায় কি করে ডিনোমাইট কি ব্যবহার করবো, ব্যবহার করার জায়গা নেই। হ্যাঁ, এই যদি কারোর সঙ্গে বদমাইশি করে যদি নর্দমার হলে দুধ হুম দিয়ে দেওয়া যায়, পাঁচিল পড়ে যাবে। এই একদিন একজনকে সারেন্ডার করাবো, রুদাকে বললাম, রুদা কিছু দেওয়ার দরকার আছে? আমাকে বলেন। আমি বললো, কি আছে তোর কাছে? আলু ডিনোমাইট আছে। বল ডিনোমাইট আছে? আলু হ্যাঁ, ওগুলো কোনো কাজে লাগে না, রাখাটাই বোঝা হয়ে আছে। হ্যাঁ, আপনি ভোলা সাহু বলে একজনকে সারেন্ডার করালাম, রোদার হাতে দিলাম। হ্যাঁ, বলে তারপরের দিনই কাগজে লিখলো, হ্যাঁ, হেমেন মণ্ডলের সাগরেদকে ধরা হয়েছে, ডিনোমাইট শুদ্ধ। মনে হয় কোনো ভালো 1 নম্বর নিউজ পেপারে দিয়েছিল। হুম। হ্যাঁ, এই এই সেদিন আমি আমি যদি সিপিএমের রাজত্বে আমি 6.5 বছর ছিলাম। সিপিএমকে আমি গৌরীবাড়ি অঞ্চলে, মানে হাতিরবাগান, শ্যামবাজার, উল্টোডাঙ্গা নিয়ে এখানে কুত্তা বলে না, কুত্তার মতো করে রেখেছিলাম আমি সিপিএমকে। ওদের না পার্টি অফিসে ঠিক মতো বসতে পারতো, আমাদের জুনিয়র ছেলেরা ওদের লোকাল সেক্রেটারিকে ঝাপড় মারতো, হ্যাঁ, গালাগালি করতো পার্টি অফিসের ভেতর ঢুকে। তারপরে দুটো পার্টি, 15 নম্বর পার্টি অফিস, 14 নম্বর পার্টি অফিস ভেঙে ফেলেছে। হ্যাঁ, গুলি চালিয়েছে ওর ভেতর, পার্টি অফিসের ভেতর। মানে এগুলো ওদের মানে স্বতঃস্ফূর্ত না, একটা করেছে। কথা সিপিএমই বলে, বিশেষ করে যে রুনু গুহনগির ইনফরমার, এটা কি সত্যি কথা? এই বললে কি হবে? আমার তাহলে আর একটা সবচেয়ে ভালো নাম দিয়ে বলবো না, শুধু নামটা বারণ করবো। এখন স্ট্যান্ডিং এমপি। আমি একদিন রুদার বাড়িতে বসে গল্প করছি, খুব গল্প করলে আমি রুদার থেকে জানতাম। আমি একদিন রুদাকে আমি বলছি যে, রুদা আপনার তো ইনফরমার অনেক আছে, অনেক রকম ইনফরমার দেখেছে ছিল, আপনি এমন একখানা ইনফরমারের নাম বলুন যে হেমেন মন্ডল চমকে যাবে, এইরকম ইনফরমারের নাম আপনাকে বলতে হবে। খানিক বলে, তোর তো আশ্চর্য আছে প্রশ্ন, তোর তো একদম আপনাকে এত কাছে পেয়েছি, এত এরকম ভাবে পেয়েছি, কেউ পায় না, অন্যরাও পায় না, পুলিশও পায় না, আমি পেয়েছি আপনাকে। হ্যাঁ, সেই জন্য আপনাকে বলতেই হবে, এমন ইনফরমারের নাম বলুন যাতে আমি চমকে উঠি। খানিকক্ষণ চমকে উঠে বললো, খানিকক্ষণ পরে আমাকে বললো, আইনু একজন এমপি, এখনো এমপি আছে। আমি চমকে গেছি। বললো, হ্যাঁ, ইউনিভার্সিটির ইনফরমার ছিল। ওনার সেই জন্যে কে অনেকে এই একখানা আপনার ইন্টারভিউ, একটা আশ্চর্য কথা, একজন এর আগে একখানা ইন্টারভিউ বলেছে, আমি রুনুদাকে জিজ্ঞেস করতাম, আমি রুনুদা বাড়িতে বসে বসে সবসময় আমার কথা হতো, রুনুদার বাড়িতে বসে আমি বললাম, রুনুদা চারু মজুমদারকে মরলো কি করে? বললো, হেমেন আমি তো ধরেছি জানিস? আমি না, হ্যাঁ। বললো যে চারু মজুমদার পেথিডিন নিত রেগুলার, আমরা পেথিডিনটা উইথড্র করলাম, ডাক্তারের সঙ্গে কথা বললে বললাম পেথিডিন দেওয়া যাবে না এখানে আমরা, তখন ও মারা যায়। হ্যাঁ, সেদিন একটা আপনার এর সঙ্গে ইন্টারভিউয়ে একটা ওই কি বলে ওটাকে, ওই যারা এইসব মারের বিরোধিতা করে, কি বলে, এপিডিআর। এপিডিআর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ এপিডিআরে একজন বসছিল আপনার সঙ্গে, আমার ইন্টারভিউ হয়েছিল, হ্যাঁ ওই হ্যাঁ, ফোনের ইন্টারভিউ। মনে আছে মনে আছে। হ্যাঁ, সে বলছে চারু মজুমদারকে রুনু গহনিকে মেরে ফেলেছে। আমি বললাম, না, রুনুদা মিথ্যে কথা আমাকে বলে না। আমি রুনুদাকে জিজ্ঞেস করেছিলাম, একে ওই রিপোর্টারটার নাম কি, চিফ রিপোর্টার দেশপ্রতি কাগজের, দেশপ্রতি ছিলেন। হ্যাঁ, দেশপ্রতি, যাকে উত্তম কুমার দেখেছে বলছে, হ্যাঁ, হ্যাঁ, আলকান ঘাটে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়নি, হ্যাঁ, হ্যাঁ, বডি পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ, ওনার নামটা আমার মনে পড়ছে না ঠিক এখন। হ্যাঁ, আমি বললাম, ওর নামটা কি? বললো, হেবেন। তখন আমি কি পোস্টে ছিলাম রে? আমি সাব ইন্সপেক্টর। বললো, আমার ওপরে কে ছিল? দেবী রায়। তার উপরে কে ছিল? আমি রঞ্জিত গুপ্ত। তার উপরে কে ছিল? আমি সিদ্ধার্থ রায়। বললো, ওদের কেউ জিজ্ঞেস করে না, আমাকে সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে কেন? রিপোর্টাররা যদি এতই খবর রাখে তো চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করুন, দেবী রায় আছে। চিফ মিনিস্টারের কথা একটা কথা মনে পড়ে গেল, জ্যোতি বসু একবার বলেছিলেন যে আমার ইনকাম ট্যাক্স রেট হয়, হেমেনে কেন হয় না? আমার 84 অ্যারেস্ট হওয়ার পরে বলেছিল, আমার ইনকাম ট্যাক্স ইনকোয়ারি হয়, হেমেন মন্ডলের ইনকাম ট্যাক্স ইনকোয়ারি হয় না কেন? তার আগে আমাকে নির্বংশম বলেছিল
বলেছিল যে হেমেন এবার তোকে পেটে মারা হবে। আমি তো পেটে মারা বুঝি না, এবং আমার ইনকাম ট্যাক্স চেক করতো সে আবার যদিবাবুর ছেলে, যদিবাবুর ভাইরা ভাই, যদিবাবুর শালি, তারপরে আমাদের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছিল, তার তার শ্বশুরের, হ্যাঁ সেতিব্রত ছিল, আমি চিফ দেখেছি আমি তার অফিসে। হ্যাঁ, তাদের ইনকাম ট্যাক্স করতো, 2 নম্বরই কাজ, 2 নম্বরই ইনকাম ট্যাক্স, হ্যাঁ সেই করতো। এবং শুধু এখন এখন দেখি যে হ্যাঁ কি নাম ওর, কমিশনার, চিফ কমিশনার বা আমাদের ইডির, এদের মেয়ে ছেলে টাকা এবং মেয়ে ছেলে দেওয়া হয়। সেই সময় আমি দেখেছি, হ্যাঁ টাকা আমাকে একদিন নিয়ে গিয়ে, হ্যাঁ ডোবার লেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বললো রোববার দিন আমাকে আমার যে ইনকাম ট্যাক্সের কাজ করতো, খুব আমার থেকে দাদা বলি, হ্যাঁ এই বাবুল্লা বলে আমি ডাকতাম, আমি বললো চল ঘুরে আসি বলে, আমি দেখি ডোবার লেনে নিয়ে গিয়ে ডোবার লেনে কমিশনদের কোয়ার্টার আছে, ফার্স্ট ফ্লোরে উঠে দেখি দরজার মুখে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল চিফ কমিশনার, কি একটা সিন, মানে পার্টনার কেউ। আমি দেখে বলছি কমিশনার থেকে যে সালা চিফ কমিশনার কিনে বাবা, যে ঘরে বললো তুই চুপ করে বসে থাক না। হ্যাঁ, আমি ঘরে গিয়ে বসলাম, চা ফা দিল, ওনার সঙ্গে কথা বললো, বলে বেরিয়ে গেলাম। গ্রেট ইস্টার্নে সেই সময় যত মেয়ে ছেলে, হ্যাঁ আমি এই কারণে বলছি, এটা অন্য জায়গায় নিয়ে যাব আমি, ওই আসল জায়গায় সেই সময়কার কথা বলছি আমি, মানে সে মানে 80-80 পর থেকে বলছি আমি। বলছে আমার গ্রেট ইস্টার্নে কাজ ছিল, ওদের মেয়ে ছেলে নিয়ে ওরা থাকবে রুমে, আমি বাইরে গার্ড দেবো, এই আমার ডিউটি ছিল। আচ্ছা, মানে টাকা দিলে শুধু হবে না, মেয়ে ছেলে দিতে হবে। এই সময় আমি দেখেছি, বলছে হেমেন এইটাই আমার কাজ ছিল। তারপরে আমাকে একদিন বলছে জানলি প্রথম প্রথম না আমি বিলিতি মদ, হ্যাঁ দোকান থেকে কিনে দিতাম, তারপরে একজন বললো খিদিরপুর থেকে কিনে দেবে, যদি কোনো কেউ যদি বলে ব্র্যান্ড বলে দেয় তা, কিন্তু তাকে কখনো খিদিরপুরের মদ দেবে না, তাহলে ধরে ফেলবে সে। যদি কোনো যদি একখানা সিগাল বা হোয়াইট হর্স বা এইরকম কোনো এদের ব্র্যান্ডের নাম বলে দেয়, তাহলে তাকে কোনো দিন তুই খিদিরপুর মদ দেবে না, দিলেই ধরে ফেলবে সে, কারণ সে ওই ব্র্যান্ড ছাড়া খায় না। হ্যাঁ, কারণ যদিও ব্র্যান্ড ছিল শুনেছি, হ্যাঁ যদিও কিন্তু ঘুষ খেতেন না, এটাই একটা আশ্চর্য জিনিস। হ্যাঁ, আর অন্য দোষ ছিল আবার, সে তো আমরা জানি। হ্যাঁ, এখন দেখা গেছে আমি তো দেখুন আমি না এখন কংগ্রেস করি, না কি বলেন না, দুর্ভাগ্য কংগ্রেস করা, না তৃণমূল করেছি। হ্যাঁ, আমি কংগ্রেস করতে করতেই দুর্ভাগ্যে আমাকে পরবর্তীকালে আমাকে বলেছিল হেমেন তুই সিপিএম এর সঙ্গে যেভাবে লড়াই করছিস সেটা লড়াই না, সেটা গাছজুয়ারি বলা হয়, রাজনীতি করিসনি তুই পুলিশ মার্ডার হয়েছে, তুই আজকে 79-এ পুলিশের এগেন্স্টে মার্ডার কেস স্টার্ট করেছি আমি, এখনো একখানা 87-এ একটা মার্ডার হয়েছিল, সেই 2026 এখনো আলিপুরজজ কোর্টে চলছে। এক এক করে ছেলেরা মরে, সিপিএম যদিবাসু ওই কেস উইথড্র করার চেষ্টা করেছিল, পারিনি। কেস কি করে করতে হয়, পোস্টমর্টম কি করে সামলাতে হয়, ম্যানেজ করতে হয় কি করে, বা কিভাবে রুখতে হয়, এই যখনই আমি এই ঘটনাটা দেখলাম না, কি নাম ওর, আমাদের আরজি করে, আমার শুধু আমাকে একজন জিজ্ঞেস করলো হেমেন তোমার এই সম্বন্ধে ওপিনিয়ন কি, আমি আমার ওপিনিয়ন হচ্ছে অজিত পাজা থাকলে ভালো বলতে পারতো, আমি শুধু একটাই বললাম। তারপরে ভাবলাম যে এই শালা কি কাণ্ডটা কি হলো এইটা, একজন নামী উকিল দেখলাম, আমি হলে কি করতাম, আমি হলে প্রথম দিনই 11টার সময় ওর বাবা মাকে নিয়ে গিয়ে হাইকোর্ট থেকে একখানা পোস্টমর্টমের, আপনি হাইকোর্টের কাছারিতে হোক পোস্টমর্টম, বিকেল 4টে হেয়ারিং দিন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কমিশনার অ্যাপিয়ার হোক, হ্যাঁ আমাদের তরফ থেকে উনি থাকবেন দাঁড়িয়ে, বাবা মার তরফ থেকে একজন সিনিয়র উকিল থাকবে, সেইটা করলো না। দেখলাম যে সেই দিন গাড়ির তলায় শুয়ে পড়লো কয়েকজন বুদ্ধবাবুর বডি দেওয়া হচ্ছিল, সেখানে চলে গেল, কিন্তু সেই আসল জায়গাটায় যে মানে হাইকোর্ট থেকে যে এটা করবে, কি নাম ওর, কোর্টের কাজটাই যে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম তো পার্মানেন্ট কাটছি না, একটা টেম্পোরারি সময়, মানে এই যাতে মানে ধরুন যারা করেছে এবং যাদের থেকে ওপিনিয়ন নিয়েছে, তারা একটা ওপিনিয়ন দিয়েছে, সিনিয়র জন 5-6 জন 7 জন সিনিয়র রিটায়ার হোক বা সার্ভিসে আছে, ওপিনিয়ন দিয়েছে
যে এই করতে হবে, এই করতে হবে, কিন্তু বডি পড়াতে হবে। বডি যদি না পড়াও তাহলে আমরা যে ওপিনিয়নটা দিলাম, ওপিনিয়নটা জিরো হয়ে যাবে, হ্যাঁ, ওপিনিয়নটার কোনো ভ্যালু থাকবে না। আর আমার কথা হচ্ছে যে কেন তুমি হাইকোর্টে গেলে না? আমাকে একজন জিজ্ঞেস করলাম, আমি আমার বিভিন্ন চেনাশোনা বন্ধু বান্ধব আছে হাইকোর্টে প্র্যাকটিস করে এখনো, তাদের জিজ্ঞেস করেছিলাম যে এইটা কেন করলো না উনি, এটা ওনার কি টাকা পয়সা খাওয়ার দোষ আছে? বললো না হেমেন, টাকা পয়সা খায় না উনি। উকিলটার কথা জিজ্ঞেস করলাম আমি, আমি বললাম, ব্যাপারটা কি? বলে উনি, ও হচ্ছে অজিত পাইয়ার বাবা, শুধু আমাকে বললো, ও জানে আমার হেমেন অজিত পাইয়ার সম্বন্ধে। আমরা এই বিষয়ে আসবো, তবে আমরা দ্বিতীয় পর্বে আসবো হেমেন মন্ডলের সঙ্গে। প্রথম পর্বে আপনারা শুনলেন হেমেনদার জীবনের একটা কাহিনী। হেমেনদাকে রণবীর ইনফর্মার বলা হতো, তিনি যে তার নয় তা তিনি প্রমাণ করে দিলেন, এবং তার বক্তব্য অনুযায়ী সিপিএম তার আসল শত্রু। আমরা আসবো পরের পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আবার আসবো অকপটে হেমেন মন্ডল।